ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় গতদিন শিখছি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কি ছিল, মনে আছে কারো? এক্স ওয়াই জেড বরাবর যেই একক ভেক্টরগুলো ব্যবহার করা হয় তাদেরকে কি বলা হয়? আয়ত একক ভেক্টর। এখন আয়ত একক ভেক্টরগুলো আরেকবার আমরা রিভিশন দিয়ে ফেলি। এখানে আমাদের এটার কাজ আছে, এই এক্স ওয়াই এবং জেড, এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। এটা কি আসলে বলো? একটা ঘরের কর্নারের কথা চিন্তা করতে পারি, তাই না? ওই যে ঘরের কর্নারটা, তাহলে এইটা হচ্ছে উপরের দিকের অক্ষটা, এটা এই যে এই দিকের অক্ষটা, এটা হচ্ছে ওই দিকের অক্ষটা, তিনটা অক্ষ। তো এই জায়গায় কোনো একটা বিন্দু এখানে আছে, এখান থেকে এই পর্যন্ত, এইটা আমাদের হচ্ছে এ ভেক্টর। এটা কি? এ ভেক্টর। এই এ ভেক্টরটাকে আমরা যদি সাধারণ আকারে লিখতে চাই তাহলে কি হবে? এ ভেক্টরকে লিখতে হলে মনে করো এক্স এর দিকে সে এই পরিমাণ আছে না, এক্স এর দিকে, তো এইটুকু মনে করো 2 একক, তাহলে 2, ওয়াই এর দিকে আছে 3 একক, এটাও কি পজিটিভ দিকেই আছে, কিন্তু জেড তো এই দিকে পজিটিভ, ও আছে কোন দিকে? উল্টা দিকে। জেড এর কি পজিটিভ দিকে আছে না উল্টা দিকে আছে বলো? নেগেটিভ দিকে আছে। তাহলে জেড এর জন্য কি -4 একক দূরে আছে, মনে করো কত দূরে আছে? -4। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে এ বিন্দু। এই বিন্দুটার স্থানাঙ্ক তাহলে কি বলো? 2, 3, -4। কিন্তু এই বিন্দুটা যেহেতু মূল বিন্দু, এটাকে আমরা ও দিয়ে প্রকাশ করি, তাহলে ও এ একটা কি ভেক্টর, ও এ একটা ভেক্টর। এখন এই ও এ ভেক্টরটাকে তুমি যদি বাংলায় লিখতে চাও তাহলে কিভাবে লিখবা বলো? মার্কারের বক্সটা দাও, পুরোটাই দাও। হ্যাঁ, ও এ ভেক্টরটাকে লিখতে হলে কিভাবে লিখবা বলো? এইভাবে লিখতে হবে না যে এক্স এর দিকে 2 একক, এভাবে লিখবো না। প্লাস দিয়ে কি হবে? ওয়াই এর দিকে কত? 3 একক, এবং -4 একক কোন দিকে? 4 একক, বা এইভাবে লিখলে ভালো হতো, 2 একক এক্স এর দিকে, 3 একক ওয়াই এর দিকে, এবং -4 একক কোন দিকে? জেড এর দিকে। ঠিক আছে কিনা? এইভাবে তো লিখতে হতো। তো এটা একটা টিডিয়াস কাজ হইতো, একটা বড় কাজ হইতো, এত বড় একটা ভেক্টরকে এত বড় লাইনে লিখলে কঠিন না জিনিসটা। তো এইটাকে কিভাবে সহজ করে লেখা যায়? আমি যদি এক্স এর দিকের একক পরিমাণকে আই বলে নির্দিষ্ট করে দিই এবং মাথায় ক্যাপ দিলে এটা একক বোঝায়, তাহলে আই ক্যাপ বলতে কি বুঝতেছো? ওটা কোন দিকে আছে? এক্স এর দিকে, এবং কতটুকু আছে? 1 একক আছে। ওয়াই এর দিকের একক পরিমাণকে আমি নির্দিষ্ট করলাম জে দিয়ে, তার মানে জে ক্যাপ দেখলেই তুমি কি বুঝবা যে ওইটা কোন দিকে আছে? ওয়াই এর দিকে, এবং ওর মান কত? 1 একক। এবং এই দিকে আমি দিলাম কে, তাহলে এটা তুমি কি বুঝলা যে জেড এর দিকে এটা নির্দিষ্ট কে থাকা মানে 1 একক জেড এর দিকে। তো আমি এই পুরো লাইনটাকে এখন আমি কি লিখতে পারি? ও এ ভেক্টর আসলে কি 2i, তার মানে কি 2 একক যে এক্স এর দিকে লেখা হয়ে গেছে না, 2 একক এক্স এর দিকে, এই পুরো লাইনটা কি লেখা হয়েছে কিনা? কারণ আই এর মান কত? 1, এবং দিক কোন দিকে? এক্স এর দিকে, তাহলে 2 × 1, ওটা নির্দিষ্ট, আই সারা জীবন এক্স এর দিকেই, বুঝতে পারছো? তাহলে 2 × i লেখা মানে তুমি এটা বুঝতেছো কোন দিকে আছে? এক্স এর দিকে, নির্দিষ্ট। ক্যাপ মানে একক। এখন এরপরে 2 × i, আই এর মান যেহেতু 1, 2 × 1 এ তো মান চেঞ্জ হয় নাই, 2ই আছে, কিন্তু দিকটা কি হয়ে গেছে? উল্লেখ করা হয়ে গেছে। প্লাস দিয়ে 3j দিলে কি বুঝতেছো বলো? 3 একক ওয়াই এর দিকে, এবং -4k দিলে কি বুঝতেছো? জেড এর দিকে। তাহলে এই পদ্ধতিতে লিখলে অনেক সহজে এই লাইনটাকে লেখা যাচ্ছে না? তাহলে একটা ম্যাথমেটিক্যাল পদ্ধতি তৈরি হয়ে গেছে। কথা কি বুঝছো? কেন আমি এইভাবে ভেঙে বুঝাইলাম? কারণ হচ্ছে তোমার মাথায় একটা বুদ্ধি আসে যে কোনো সময় যদি কোনো একটা সমস্যায় পড়ো, তাহলে এরকম সমস্যাকে কিভাবে সলভ করা যায়, এই পদ্ধতিটা আসা দরকার না? শেখার মূল উদ্দেশ্য তো এটাই, যে তুমি এই যেই প্রবলেমগুলো সলভ করতেছো, এইটার মাধ্যমে তুমি তোমার লাইফের কোনো একটা প্রবলেমকে এরকম সলভ আউট করবা, তাই তো শেখার উদ্দেশ্য।
এখন আসো এইটা কেন আমরা শিখলাম, এটা আমরা অলরেডি আয়ত একক ভেক্টরে শিখছি। এটাকে আয়ত একক ভেক্টর পদ্ধতি বলে। এই যে আই জে কে কে আয়ত একক ভেক্টর বলে। লিখে নাও যে এক্স ওয়াই জেড বরাবর যেই একক ভেক্টর আই জে কে ব্যবহার করা হয়, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যেই আই ক্যাপ জে ক্যাপ জে এবং কে ক্যাপ ভেক্টর ব্যবহার করা হয়, কে ক্যাপ ভেক্টর ব্যবহার করা হয়, তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। তাকে কি কি ভেক্টর বলে? আয়ত একক ভেক্টর বলে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এদিকে খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে এটা কেন আয়ত একক? কেন আয়ত একক? কেন আয়ত কথাটা আসলো কোত্থেকে এর মধ্যে? এইটা হচ্ছে, এটা যদি তুমি বুঝতে চাও তাহলে এইটা হচ্ছে এইভাবে বুঝতে হবে। দেখো এই মনে করো আমাদের একটা আয়ত, 3 ডাইমেনশনাল আয়তক্ষেত্র আঁকি আমরা, একটা আয়তাকার ঘনবস্তু যাকে বলি আমরা। এটাই আমাদের এই যে ঘরের কর্নার বলছিলাম না? তাহলে এই জায়গায় যদি আমি এইটাকে মূল বিন্দু বলি, মানে এই যে মূল ও বিন্দুটা যদি এইটা হয়, তাহলে এক্স অক্ষ কোনটা বলো তো? এক্স অক্ষ হচ্ছে এইটা, এক্স অক্ষ, তাই তো? ওয়াই অক্ষ কোনটা? উপরেরটা ওয়াই অক্ষ। এবং জেড অক্ষ কোনটা? এইটা জেড অক্ষ। তাহলে এটা আয়তক্ষেত্র কেন বলতেছে বুঝছো? এটা আয়তক্ষেত্রের ভেতরে আছে। এখন এই যে এই বিন্দুটা আসলে কোথায় থাকে খেয়াল করো। এটা যদি পজিটিভ সাইডে হইতো, এটা যদিও নেগেটিভ সাইডে আঁকছি আমি, এটা পজিটিভ সাইডে হইলে এই জায়গায় থাকতো। খেয়াল করো, এইটা হচ্ছে এ বিন্দু। কি বলতেছে? এই পরিমাণ আছে কোথায়? এক্স এর দিকে। এই পরিমাণ আছে কোথায়? ওয়াই এর দিকে। এই পরিমাণ কোন জায়গায়? জেড এর দিকে। তাহলে এইখানে এ বিন্দুরও তো কিছু মান থাকবে। ধরো এই যে এক্স এর দিকে কত একক আসছে, এরকম একক পরিমাণ গুনতে গুনতে 1 2 3 4 5, 5 একক এক্স এর দিকে আছে না? ওয়াই এর দিকে কত? 3 একক মনে করো ওয়াই এর দিকে আছে। এবং জেড এর দিকে কত একক আছে? ধরো 2 একক আছে। বুঝতেছো না? বুঝো নাই? এইটাকে আমরা জাস্ট ওই যে এত আয়তক্ষেত্র না এঁকে এইভাবে দেখাই যে এই যে এক্স ওয়াই জেড এ ভেক্টরটা এই যে এখানে আছে, এ ভেক্টরের নাম লিখি কি তখন? 5i প্লাস 3j প্লাস 2k। এটা লিখলে এখন কি বোঝায়? এটা কি ফিল করতে পারতেছো? নেগেটিভ হইলে মানে পুরো পুরো বক্সটাই নেগেটিভের সাইডে চলে যাবে। এই বক্সটা তখন ওই সাইডে আঁকতে হবে, কিন্তু জিনিসটা বক্সই থাকবে। জিনিসটা কি থাকবে? বক্সই থাকবে। এবং তাহলে আমার এই ভেক্টরটা আসলে কি বলতো? এই ভেক্টরটা আসলে কি তাহলে? এই ভেক্টরটা হচ্ছে এই কর্ণটা, এখান থেকে এই পর্যন্তই তো আমার এই ভেক্টরটা। বুঝে গেছে? বুঝে গেছে? তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টর আসলে কি? একটা যে কোনো সাইজের, কারণ এই এক্স এর মান যদি ছোট বড় হয়, এক্স ওয়াই জেড এর মান, তাহলে বক্সের মান ছোট বড় হবে। যে কোনো একটা সাইজের বক্সের মধ্যে একটা কি আছে? এটা কর্ণে আছে। বুঝতে পারতেছো? যদিও এটা ভেক্টর গুণের কনসেপ্ট না, কিন্তু এই কনসেপ্টগুলো না থাকলে তুমি, মানে এই কনসেপ্টগুলো আমি গতদিন শিখাইছি কিছুটা, এগুলো না থাকলে এর পরের অংশটা বুঝবা না। এখন এই যে ও থেকে এ পর্যন্ত, এটাই তো ও এ ভেক্টরটা, তাই না? ও এ ভেক্টরটা, সেটার নাম কি? এই যে ও এ ভেক্টর, এটার নাম হচ্ছে 5i প্লাস 3j প্লাস 2k। এখন এই ভেক্টরটা তো এই দিক সহমান। এটা আমি যদি বলি শুধু ভেক্টরের মান বের করো, ভেক্টরের মান কি বলো? তীর চিহ্নিত রেখা দ্বারা ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। প্রথম ক্লাসের কথা, প্রথম ক্লাসে বুঝেছি যে তীর চিহ্নিত একটা রেখা দ্বারা কি প্রকাশ করা হয়? ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। এই ভেক্টরের এই রেখাটার লেন্থ বা দৈর্ঘ্য হচ্ছে মান প্রকাশ করে, আর এই তীর চিহ্নটা হচ্ছে দিক প্রকাশ করে। তার মানে এইটা যদি 5 হয় তাহলে এইটা হবে 2.5। বুঝতেছো? অর্ধেক না সাইজে? বোঝা গেছে? তার মানে মান এই সাইজের কারণে মান বাড়বে কমবে। তাহলে আমাকে যদি কেউ বলে যে এই যে ও এ ভেক্টর, এটার মান কত, তার মানে আমাকে কি বের করতে বলছে বলো? এই কর্ণেটার দৈর্ঘ্য বের করতে বলছে। এই কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। এখন এই যে এত কথা কেন বলছি দেখো,
এই কর্ণের দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তুর কর্ণর সূত্র পরিমিতিতে তোমরা শিখছো, মনে আছে? আয়তাকার ঘনবস্তুর যদি 4টা বাহুর দৈর্ঘ্য কি থাকে বলো কেউ একজন। এই আয়তাকার ঘনবস্তুর কেমনে সমান হবে? 3টা বাহু যদি এ বি এবং সি হয় তখন কর্ণ কি বলো? কর্ণ সমান সমান কি ছিল? √a² + b² + c²। এইটাই তো কর্ণের দৈর্ঘ্য ছিল। রিলেট করতে হবে না? পরিমিতিতে কিছু একটা শিখে আসছি, ওটা এখানে কিভাবে কাজে লাগতেছে এটা রিলেট করি না বিধাই আমাদের প্রত্যেকটা ক্লাস কঠিন লাগে। খেয়াল করো আমাদের সমস্যাটা কি, আমাদের পড়াশোনার সিস্টেম কিন্তু তুমি 5-এ যেটা শিখছো 6-এ ওইটাকেই তোমাকে একটু হায়ার লেভেলে শেখানো হচ্ছে। তার মানে তুমি 5-এরটা যদি বেসিক থেকে ভালো করে শিখে থাকো তাহলে 6-এ ওঠার পরে ওইটা তোমার কাছে ওই 5-এর সাথে যদি রিলেট করে পড়ো সহজ লাগবে। 6-এর থেকে যখন 7, 8 এভাবে উপরে ক্লাসে উঠতেছো আগের ক্লাসেরটার সাথে যদি রিলেট করতে পারো তাহলে তোমার কাছে সহজ লাগবে। আর রিলেট না করতে পারলে টোটালি নতুন জিনিস মনে হবে, এবং আমরা সেটাই করি। ওই ডিসেম্বর পর্যন্ত 5-এ যা পড়ছি ওইটা ফাইনাল পরীক্ষা দিয়ে সরাসরি ডিলিট করে ফেলি, যে ওইটা ব্রেনের আর রাখার দরকার নেই, 6-এ ওইটা নতুন করে শুরু করব, এরকমই তো হয় আমাদের। কিন্তু এটা রিলেট করা দরকার, ওইখানে কিছু একটা শিখছিলাম ওইটা এখানে কোনো না কোনো ভাবে কাজে লাগছে। দেখো এই যে আয়তাকার ঘনবস্তুর কর্ণ হচ্ছে এইটাই তো এখানে ভেক্টরের মান। তাহলে এই যে এই এ ভেক্টরের মান কিভাবে বের হবে তাহলে? অতএব ও এ মডুলাস মানে হচ্ছে মান। কেন মডুলাস মানে মান বলো তো? ভেক্টরে বিপরীত দিক বুঝাইতে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। তার মানে কোনো কিছুর সামনে মাইনাস থাকলে তুমি কি বুঝবা? সেটা বিপরীত দিক। তাহলে মাইনাসটা আসলে কি বুঝায়? দিক বুঝায়। তোমাদের মডুলাস শেখানো হয়েছে, কোনো না কোনো ক্লাসে মডুলাস শিখছো, যে কারো সামনে কোনো সংখ্যাকে যদি মডুলাসের ভেতরে থাকে প্লাস হইলেও প্লাস মাইনাস হইলেও প্লাস, তার মানে -5 মডুলাস মানে কি আসলে 5, আবার 5 মডুলাস মানেও 5, এরকমই শিখছো না? কিন্তু কারণটা কি সেটা বোঝা উচিত না? তার মানে এদিকে খেয়াল করো, কেউ একজন এই দিকে, মনে করো এই জায়গায় বুঝাই, এই দিকে 5 একক দূরে গেছে, আরেকজন এই দিকে উল্টা দিকে 5 একক দূরে গেছে। তাহলে এই লোকটা, এখানে দাঁড়ানো লোকটা কি বলবে? এই লোককে যদি বলে যে +5 গেছে, এই লোক কতটুকু গেছে? এখন যদি তুমি বলো যে ভাই কোন দিকে গেছে আমার দরকার নাই, আমার দরকার সে কতটুকু গেছে, তাহলে এই লোকটাও কতটুকু গেছে? 5। এই লোকটাও কতটুকু গেছে? তার মানে কি তুমি দিক চাচ্ছ না, শুধু কি চাচ্ছ? কোন দিকে গেছে সেটা আমার দরকার না, আমার কি দরকার? মান। তখন আমরা কি বলি যে এই মাইনাস হোক আর প্লাস হোক তুমি মডুলাস করে আমাকে বলো। তাহলে আমি এই দুইজনেরই স্মরণের মান কত? 5। এর স্মরণ +5, এর স্মরণ -5, কিন্তু স্মরণের মান কত? 5। বুঝতে পারছি? তার মানে কোনো কিছুকে মডুলাস করা মানে তার দিক ভুলে গিয়ে শুধু আমি কাকে নিয়ে টেনশন করব এখন? মান। তাহলে কোনো ভেক্টরের মডুলাস বের করা মানে কি আসলে? তার মান বের করা। তাহলে এই ও এ ভেক্টরের মানটা কত তাহলে? কত? এই যে 5², কারণ এই আয়তক্ষেত্রের এর মান কত ছিল? 5। বির মান কত ছিল? 3², আর সির মান কত ছিল? 2, অতএব 2²। বুঝিয়ে পারছি? তাহলে এইটা করলে কি আসতেছে? এটার মান পাচ্ছ, মানে এটার দৈর্ঘ্যটা কত সেটা পাচ্ছ। তাহলে কোনো ভেক্টরের যদি বলি মডুলাস বের করো, তার মানে তুমি কি বুঝবা? শুধু এটার দিক ছাড়া শুধু লেন্থটা কতটুকু সেটা আমি বের করতেছি। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের আয়ত একক ভেক্টর গেল। এই আয়ত একক ভেক্টর কেন আসছিলাম সেটা এখন একটু বলি। আয়ত একক ভেক্টর এখানে আরো একটা কিছু বোঝানোর ছিল, সেটা দাঁড়াও, সেটাকে বুঝাবো। আমি যদি প্রশ্ন করি যে এই কর্ণ কেন এটা আসে, এটা কি জানো তোমরা? কর্ণের এই সূত্রটা তুমি মুখস্থ করছো, কিন্তু কেন এই কর্ণ এটা কি জানো? √a² + b² + c² করলে কেন কর্ণ আসে, আমি যদি এই প্রশ্ন করি তোমাকে বলতে পারবা? প্রবলেমটা বুঝছো? সূত্রগুলোকে জাস্ট আমরা মুখস্থ করতেছি, এটা কিভাবে আসছে আমি এটা শেখার চেষ্টা করতেছি না। তাহলে তুমি একজন সায়েন্সের স্টুডেন্ট, পড়াশোনা শেষ করার পরে তোমাকে দিয়ে তো জাতি এক্সপেক্ট করে যে তুমি একটা সূত্র বানাইতে পারো। তুমি ফিজিক্সে অনার্স মাস্টার্স করছো মানে কি জানো? এটা
তুমি একজন সায়েন্টিস্ট। অন্য মানে উন্নত দেশগুলোতে যারা অনার্স মাস্টার্স করে, মাস্টার্সে গিয়ে যারা রিসার্চ করে তাদেরকে সায়েন্টিস্ট বলা হয়। দেখবা সায়েন্টিস্টের ডেফিনেশন আছে, অক্সফোর্ড ডিকশনারিতে ডেফিনেশন আছে যে সায়েন্টিস্ট হচ্ছে সে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা এই মূল সাবজেক্টগুলোতে যে স্টাডি করে তাকেই কি বলা যেতে পারে? যে স্টাডি করে এবং যে এক্সপার্ট, এই দুইজনকেই কি বলা যায়? সায়েন্টিস্ট। তাহলে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যখন মাস্টার্স করবা তখন তোমার টাইটেল হওয়ার কথা কি? সায়েন্টিস্ট। তার মানে তোমাকে দিয়ে এক্সপেক্ট করা উচিত না যে তুমি এরকম একটা সূত্র বানাইতে পারো। বুঝতে পারতেছি আমি? তো এই সূত্রটা কিভাবে আসছে এটাই তুমি জানো নাই, তাহলে তুমি নতুন একটা সূত্র বানাবা কিভাবে? প্রবলেমটা বুঝছো? আমাদের পড়াশোনার জায়গাটায় প্রবলেম এইখানে। তো আমি যেহেতু সামনে আসছে এটা একটু বুঝাই দিই, তাহলে আমি আশা করি এটা যে তোমাদের এইগুলো আমি কেন শিখাই, আমি আশা করি এতে করে তোমাদের ভিতরে আগ্রহ জন্মাবে আর একটা সূত্র জানার, যে ওই সূত্রটা কিভাবে আসছে। এইটা যদি আসে তাহলেই আমি মনে করবো যে আমার শেখানোটা সাকসেস। কথা কি বুঝছো? এটা আনা দরকার। এখন এই যে এটার দৈর্ঘ্য ছিল এ, প্রস্থ বি এবং উচ্চতা সি, আমি বের করতে চাচ্ছি কি? কর্ণ। কর্ণের দৈর্ঘ্য কোনটা? এখান থেকে এই পর্যন্ত, দেখতেছো এটা না? তো আমি প্রথম মনে করো এর মেঝেটা, এটা তো একটা বক্স মানে কি একটা রুম, আমি মেঝেটা নিচ্ছি শুধু। তো আমি মেঝে নিলাম, মনে করো এই হচ্ছে আমার মেঝেটা। মেঝের দৈর্ঘ্য কত বলো? এ। প্রস্থ কত? বি। বুঝতেছো? এবং এগুলো কত ডিগ্রি কোণ আছে এখানে? কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ আছে না? তাহলে এইটাই আমার সেই এই দুজনের কি কর্ণ না? মানে এটা 2 ডাইমেনশনাল হইলে কর্ণ তো এটা। কার সূত্র এখানে কাজ করবে? পিথাগোরাস। কি বলছিল পিথাগোরাস? যে এটা এ আর এটা বি হইলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের উপরে রুট। এটা পিথাগোরাসের সূত্র, তোমাদের জানা জিনিস। দেখো খুব সিম্পল করে চিন্তা করলেই খুব সহজ করে মান চলে আসে। এখন মনে করো আমি এই যে এইটাকে এই অবস্থায় মান বের করছি। কি বের করছি? এখান থেকে এটার কর্ণ বের করছি। এটাকে এখন আমি ফেলে দিব, এইভাবে ভূমিতে ফেলে দিব। আমি এই অবস্থায় রেখে এটা হিসাব করছি, কিন্তু এখন এটাকে ধাক্কা দিয়ে ভূমিতে ফেলে দাও। এটা ভূমিতে ফেললে এরকম হবে না? ওইটাকেই আমি ভূমিতে ফেলছি, জাস্ট হরিজন্টালি ফেলছি, এটা কল্পনা করো। এখন আমি এই জায়গায় খুঁটি দিচ্ছি। খুঁটি তো বুঝো, ঘর বানাইতে হলে তো খুঁটি লাগবে নাকি? এই খুঁটিগুলোর ছাদ দিয়ে দিলে কি হয়ে যাবে বলো তো? ওই বক্স হয়ে গেছে না? হইছে? এখন আসো, এই যে এখান থেকে এইটা কি ছিল বলো তো? এই যে এইটা না, এটা ছিল কি না? এটা ছিল। আচ্ছা, এইটার মান আমি কিন্তু বের করে আসছি, কত? √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমি চাই কোনটা বলো? এখান থেকে এই পর্যন্ত চাই না? ওইটাই তো আমি এখন চাচ্ছি, এখান থেকে ওই পর্যন্ত। বুঝতে পারতেছো সবাই? এইটা এ ছিল, এইটা বি ছিল, এটা কি ছিল? তো এখন নিচেরটা মুছে ফেলি। এখন আমি এই জায়গা থেকে আমার যতটুকু অংশ প্রয়োজন ওইটা বের করে নিয়ে আসি। আমার কোনটা এখন প্রয়োজন বলো? এই অংশটা না? আমি তো এই যে এইখান থেকে এটা বের করতে চাই, এই যে এইটা। বুঝতেছো তোমরা? আমি এই যে ভেতরের যে ত্রিভুজটা এটাকে বাইরে বের করে আঁকছি। এখন আমার দরকার কোনটা? এই বাহুটা, এটাই তো আমার হচ্ছে ওই বক্সের কর্ণ। আর এই যে এইটা কোনটা বলো তো? এইটা হচ্ছে ডটেরটা, এই যে ডট যেটা, সেটা কত? √a স্কোয়ার প্লাস, আর এটা সি। এখন আবার পিথাগোরাস কি বলছে বলো? ভূমি স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ এটার উপর স্কোয়ার দিলে রুট চলে যাবে না? প্লাস কি? কোত্থেকে আসছিল এটা বুঝছো? এবার ফিল করা গেছে? তো সায়েন্সের প্রত্যেকটা সূত্র এভাবে ফিল করা যায়। বুঝতে পারছো? এবং শেখার তখনই তোমার সম্পূর্ণ হবে যখন তুমি এইভাবে ফিল করতে পারবা। একটা বক্স টক্সে ধাক্কা ধুক্কা দিয়ে শিখতে পারবা যে এটারে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, মানে এইটা ইমাজিনেশন ক্ষমতা তোমার বাড়াবে। বুঝতে পারছো? আজকে আমরা যেহেতু ভেক্টর গুণে আসছি, এই আয়ত একক ভেক্টরের গুণ দিয়ে শেষ করব। আমরা কোন পার্টে আসছি বুঝতেছো তো? আয়ত একক ভেক্টর নিয়ে কথা বলতেছি, কারণ আয়ত একক ভেক্টরের গুণটাই আমাদের বেশি কাজে দিবে।